আসসালামু আলাইকুম, আমি রুবেল হাসান। ভাই, আজ তোমাদের সাথে আমি আলোচনা করব রসায়ন নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের যোজনী টপিকস নিয়ে। চলো দেরি না করে শুরু করা যাক বিজ্ঞানের সহজ ভ্রমণ। যোজনী কাকে বলে? অণু গঠনকালে একটি মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী। দেখো লেখা আছে, অণু গঠনকালে একটি মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। ভাইয়া, তোমাদের আজকে আমি এমন এক নিনজা টেকনিক শিখাবো যার মাধ্যমে তোমরা খুব সহজে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত যোজনী বের করতে পারবে মাত্র 1 মিনিটে। দেখো কিভাবে যোজনী বের করা যায়, একটু দেখো। হিলিয়াম এর পূরণ সংখ্যা 2, নিয়নের পূরণ সংখ্যা 10, আর্গনের পূরণ সংখ্যা 18। যেহেতু এরা নিষ্ক্রিয় মৌল, এই জন্য তাদের যোজনীগত 0। এবং আমরা যদি বাকিদের যোজনী বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? ম্যাগনেসিয়াম 12 কার কাছাকাছি আছে? 10-এর কাছাকাছি। ম্যাগনেসিয়ামের পূরণ সংখ্যা যেহেতু 12, নিয়নের পূরণ সংখ্যা 10, যেহেতু ব্যালেন্স করতে হবে আমাদের, এই জন্য এর যোজনী হবে কত? 2। ফ্লোরিন 9 কার কাছাকাছি? 10-এর কাছাকাছি। ফ্লোরিন যদি নিয়নের মতো হতে চায় তাহলে কয়টি ইলেকট্রন দরকার? 1টি, এই জন্য এর যোজনী হবে 1। অক্সিজেন 8, অক্সিজেন 8 তাহলে কার কাছাকাছি? 10-এর কাছাকাছি। যেহেতু অক্সিজেন 10-এর কাছাকাছি, 10 যদি হতে চাই তাহলে 2টা দরকার, এই জন্য তার যোজনী হবে 2। এখন আসো ক্লোরিন। ক্লোরিন কত? 17 কার কাছাকাছি? 18। যেহেতু ক্লোরিন 18-র কাছাকাছি, তাহলে তার যোজনী কত হবে? 1, কারণ 17 18 হইতে তার কয়টা দরকার? একটা, এই জন্য তার যোজনী 1। এখন আসো কার্বন। কার্বন 6 কার কাছাকাছি? ধরো 10-এর কাছাকাছি, তাহলে 10 হইতে কয়টা দরকার? 4টা দরকার, এই জন্য যোজনী 4। ধরো 2-এর কাছাকাছি, তাহলে দেখো 6 থেকে 4টা বাদ দিলে কত হয়? 2। যেভাবে যাও যোজনী 4ই হবে। তারপরে আসো সিলিকন। সিলিকন 14, তাহলে কার কাছাকাছি? 18-র কাছাকাছি। বলো 10-এর কাছাকাছি। যেমনি যাও যোজনী কত হবে? 4। আশা করি এই নিনজা টেকনিকের মাধ্যমে তোমরা খুব সহজে যোজনী বের করতে পারবে। এখন আসো পরিবর্তনশীল যোজনী। কোন মৌলের যদি একাধিক যোজনী থাকে তাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। দেখো লেখা আছে পরিবর্তনশীল যোজনী। কোন মৌলের যদি একাধিক যোজনী থাকে তাকে পরিবর্তনশীল যোজনী বলে। কোন মৌলের যদি কি থাকে? একাধিক যোজনী থাকে। তাহলে দেখো, ফসফরাসের যোজনী একাধিক, 3 এবং কত? 5। নাইট্রোজেনের যোজনী 3 এবং 5। লেডের যোজনী 2 এবং 4। সালফারের যোজনী হচ্ছে 2 4 6। কার্বনের যোজনী হচ্ছে 2 4। কপারের যোজনী 1 2। আয়রনের যোজনী 2 3। তাহলে এই যে 7টি মৌলের পরিবর্তনশীল যোজনী খুব সহজে মনে রাখতে পারবে আশা করি। সুপ্ত যোজনী। কোন মৌলের যদি সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দেওয়া হয়, অর্থাৎ কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। দেখো লেখা আছে সুপ্ত যোজনী। কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। সুপ্ত যোজনী আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই পরিবর্তনশীল যোজনী কি রাখতে হবে? মনে রাখতে হবে, কারণ পরিবর্তনশীল যোজনীর মাধ্যমে আমরা সুপ্ত যোজনী বের করে থাকি। দেখো লেখা আছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এই যৌগে ফসফরাস এর সুপ্ত যোজনী কত? তাহলে কিভাবে বের করতে পারবা? ফসফরাস এর সর্বোচ্চ যোজনী কত? 5। এখানে ব্যবহার করছো কত? ফসফরাস 5, তাহলে এর সুপ্ত যোজনী হচ্ছে 0। যদি PCl3 এই যৌগের যদি আমরা ফসফরাসের সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5, এবং এখানে ব্যবহার করছে কত? 3, তাহলে কত হবে? 2। এইভাবেই তোমরা খুব সহজে সুপ্ত যোজনী বের করতে পারবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।